শুভেচ্ছা শেখ হাসিনা জানিয়েছেন, কিন্তু বিএনপি জানিয়েছে কিনা এটা খুব বড় বিষয়। হুম, স্বভাবতই হুম। একজন জানিয়েছেন এটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে আরেকজনের না জানানো বা তুলনামূলকভাবে নীরব থাকার কারণে। আমার মনে হয় যে যদি বিএনপির তরফেও, বিএনপির একজন ইনফরমেশন সেক্রেটারি তিনি বা ভারতের একটি মিডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে উনি মানে বিপুল আশা ব্যক্ত করেছেন যে তিস্তার জল এবার পাওয়া যাবে, কারণ আগের সরকারের বিরোধিতার জন্য, রাজ্য সরকারের বিরোধিতার জন্য পাওয়া যায়নি। কিন্তু বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তি কিন্তু শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমি অন্তত জানি না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং তাকে এই যে থাকতে দেওয়া হয়েছে প্রায় 2 বছর হতে চললো, এটা শুধুমাত্র ভারত সরকারের একক সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্তটা ভেটেড বাই অল মেজর পলিটিক্যাল পার্টিজ। পলিটিক্যালি আওয়ামী লীগ যে ফোর্স, সেই ফোর্সের ইয়েতে শেখ হাসিনা যেভাবে অবস্থান করছেন, ভারত বোধহয় এটা জানে যে মাইনাস হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেটা কিন্তু ভারত চাইবে বলে আমার মনে হয় না। মানে আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার হিসেবে ভারত সরকারকে যেভাবে বুঝি আমি সেইটা আপনাকে বলছি, এরকম চাইবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারত সরকারের পরিচালক বর্গরাও তো রাজনীতিবিদ এবং কূটনীতির হুম, লোকেরা হুম। আছে, প্রশাসক বর্গ আছেন। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সমাজে, রাষ্ট্রীয় জীবনে আওয়ামী লীগের অবদানটা ভারত সরকারও বোঝে। আওয়ামী লীগ যতটা বোঝে ভারত সরকারও বোঝে। সেই দলটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাতে আখেরে ভারতের লাভ নেই, লোকসান আছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক, দা ওয়ালের নির্বাহী সম্পাদক, সাংবাদিক অমর সরকার। সাংবাদিক অমর সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ, আপনাকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। যেহেতু পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ফলাফল এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠন, এটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক কোন দিকে যাবে, আদৌ নতুন করে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হবে কিনা, অথবা সম্পর্কে আরো উন্নতি হবে কিনা, শেখ হাসিনার ইস্যুতে নতুন কোনো পরিবর্তন আসতে পারে কিনা। যদিও কেন্দ্রে সেই একই বিজেপি সরকার রয়েছে, শুভেন্দু অধিকারীর দল বা নরেন্দ্র মোদীর দল। সেসব বিষয়ে আপনার কাছে কয়েকটি প্রশ্ন ছিল, একটু জানার ছিল। প্রথমে একটু প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপনাদের দেশে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি অভিনন্দন বার্তা পাঠালেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হলো এবং সেখানে তিনি আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম মেনশন করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভকামনা ব্যক্ত করেছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি দেখলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম, নেতৃস্থানীয় গণমাধ্যম যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এনডিটিভি, আনন্দবাজার সহ আরো বিভিন্ন গণমাধ্যমে এটির শানে নজুল, মানে আরবিতে যদি বলতে হয় উৎসটা বা ভিতরে কারণগুলো কি, এইগুলো বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছিল যে কেন এইভাবে একটি অভিনন্দন বার্তা দিলেন। আপনার ব্যাখ্যাটি কি? না দেখুন, প্রথমত হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া বড় রাজ্য। ভারতের যে রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য। তো পশ্চিমবঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তারও আগে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মানে যাদের সময়কালে শেখ হাসিনা রাজনীতি করেছেন বাংলাদেশে, তাদের প্রত্যেককে কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এটা এমন নয় যে শুভেন্দু অধিকারীকেই জানালেন। হুম, তবে হুম। এই ভাষাগত পার্থক্য আছে। উনি দুবার শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমবার শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দল তাকে মানে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার আগেই তার নেতৃত্বে মানে তিনি যেহেতু সম্মুখ ভাগে ছিলেন, এই জন্যে তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। আবার গতকাল 9ই মে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আবার শেখ হাসিনার সাইন্ড একটা মানে শুভেচ্ছা বার্তা ওনার স্বাক্ষর সহ, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তরফেও আলাদা একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এটার তাৎপর্য যেটা আমি বুঝতে পারি সেটি হচ্ছে যে শুভেন্দু অধিকারী ভারতের বিজেপি নেতাদের মধ্যে বা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে অগ্রগণ্য,
যিনি শেখ হাসিনার ভারতে অবস্থানের পক্ষে খুব জোরালো ভাবেই মানে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী। অর্থাৎ এটা আমি বলছি, যখন তিনি এদেশে চলে এলেন, শুভেন্দু অধিকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান এদের অবদানের কথা স্বীকার করে করে বিভিন্ন সময় উনি বিবৃতিও দিয়েছিলেন। আমার মনে হয় হয়তো সেই কারণেই একটু অভিনন্দন বা মানে শুভেচ্ছা একটু মানে বিশেষভাবে তাকে দেওয়া হয়েছে। যদি তাই হয় যে তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতার জায়গা থেকে নামটি মেনশন করেছেন, একবার জায়গা তিনবার অভিনন্দন জানিয়েছেন, এটি একেবারে সোজাসাপটা উত্তর এবং এটি হওয়ার ধারণা অনেকেরই। কিন্তু ভারতের আহ, বড় বড় গণমাধ্যমগুলোতে অন্য কোনো কিন্তু বা যদি এই ধরনের কিছু খোঁজার চেষ্টা করা হচ্ছিল বা অন্তর্নিহিত রহস্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছিল, এর কি কোনো কারণ আছে? মানে তিনি না দেখুন, মানে আইন এইটা মানে রহস্য বা ব্যাখ্যা, এটা তো প্রত্যেক সংবাদ মাধ্যমের নিজস্ব বিষয়। এটা হুম, তারা হুম, তাদের মতো করে করবেন। এখন কথা হচ্ছে যে আহ, শুভেচ্ছা শেখ হাসিনা জানিয়েছেন, কিন্তু বিএনপি জানিয়েছে কিনা এটা খুব বড় বিষয়। হুম, স্বভাবতই হুম। একজন জানিয়েছেন এটা অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে আরেকজনের না জানানো বা তুলনামূলকভাবে নীরব থাকার কারণে। আমার মনে হয় যে যদি বিএনপির তরফেও, বিএনপির একজন ইনফরমেশন সেক্রেটারি তিনি বা ভারতের একটি মিডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে উনি মানে বিপুল আশা ব্যক্ত করেছেন যে তিস্তার জল এবার পাওয়া যাবে, কারণ আগের সরকারের বিরোধিতার জন্য, রাজ্য সরকারের বিরোধিতার জন্য পাওয়া যায়নি। কিন্তু বিএনপির কোনো নেতৃস্থানীয় ব্যক্তি কিন্তু মানে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমি অন্তত জানি না। আমার মনে হয় যে বাকিদের নীরবতার কারণেই হাসিনার শুভেচ্ছা ব্যক্তটাকে একটু বড় করে দেখা হচ্ছে এবং সেটাকে তার মধ্যে হয়তো কোনো অর্থ খোঁজা হচ্ছে। অর্থ তো একটাই, দেখুন, বিজেপি তো ভারতের শাসক দল, কেন্দ্রেরও শাসক দল, রাজ্যেরও শাসক দল। বিজেপি সরকারের সময়তেই শেখ হাসিনা ভারতে এসেছেন। সো এইগুলো তো একটা খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা চলে আসে। প্রতিটি দল তাকে সসম্মানে ভারতে অতিথি হিসেবে রাখার জন্য সম্মতি দেয়। ফলে এবং সেটা কিন্তু পার্লামেন্ট হাউসে সেই বৈঠকটি হয়েছিল, ভারতের বিদেশ মন্ত্রী সেখানে তাদেরকে বিস্তারিত মানে যতটুকু সম্ভব জানিয়েছিলেন। স্বভাবতই শেখ হাসিনার এই যে বিষয়টা, এই বিষয়টি আইনি বিষয়। এখানে ভারত সরকারের কোনো প্রভাবকে শুভেন্দু অধিকারীর দ্বারা প্রভাবিত হওয়ার বিষয় নয়। ভারত সরকার নিজেই তো তাকে আশ্রয় দিয়েছে, ফলে এই প্রশ্নটা খুব আলাদা করে আসে না। আশ্রয় দিয়েছে শুধু তাই নয়, তার প্রত্যর্পণের বিষয়গুলি নিয়ে আমরা যতটুকু যা শুনেছি সরকারিভাবে সেইভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু কতগুলি বেসিক কোয়েশ্চেন্স ভারতে আছে, ভারতের সংবাদ মাধ্যমেরও আছে। প্রথমত, শেখ হাসিনা পলাতক আসামি কিনা। ওনাকে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর বিমান দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। সো একটি রাষ্ট্রীয় মানে সেনাবাহিনীর বিমান যাকে পৌঁছে দিয়ে গেছে তাকে আপনি পলাতক বলবেন কিনা, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ভারত তো এই ধরনের রাজনৈতিক ইস্যুতে অনেকেই আশ্রয় দিয়েছে। আজকের পৃথিবীতে আপনি জানেন যে রাষ্ট্রসংঘে যে সমস্ত নিয়ম কানুন আছে, তাতে আপনি কোনো আশ্রয়দাতা ব্যক্তিকে তার জীবন সংশয় হতে পারে এবং অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন এমন কোনো পদক্ষেপ কিন্তু করা খুব কঠিন। ফলে ভারত সরকার চাইলেই মানে বাংলাদেশ সরকার নিশ্চয়ই তাদের অধিকার আছে, চাওয়া উচিত তাদের আইন ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে, আমিও তাই বলবো। কিন্তু ভারতের কতগুলি কম্পালশন আছে, চাইলেই দিয়ে দেওয়া যায় না। মানে তিনি তো আর পাঁচজন অপরাধীর মতো ইয়ে নয়, এবং ওনার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রচুর প্রশ্ন আছে। ভারত 2018 সালের পর থেকে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কোনো তারা উৎসাহ দেখাচ্ছে না। তার কারণ ওখানে পাকিস্তানের সঙ্গে এক টেবিলে বসতে হবে। ভারতের বক্তব্য, যারা আমার দেশকে জঙ্গি পাঠিয়ে টুকরো টুকরো করতে চায় তার সঙ্গে আমি মানে এক আসনে বসে বা এক টেবিলে বসে শান্তির আলোচনা করার এই ধাপ্পাবাজি আমি আমার দেশবাসীর কিন্তু সঙ্গে করব না। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান বিএনপি সরকার তো সম্ভবত আবার উদ্যোগী হচ্ছে সার্ককে অ্যাক্টিভ করার জন্য। একদমই ঠিক ভারতের করছে, কিন্তু ভারতের দিক থেকে কিন্তু রেসপন্স পাওয়া যায়নি।
অতি সম্প্রতি বাংলাদেশের বিদেশ বিষয়ক খবরাখবর যারা করেন তাদের একটি দল, তারা দিল্লিতে এসেছিলেন, তাদের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির প্রায় ঘন্টাখানেকের কথোপকথন হয়। সেখানে সার্কের প্রসঙ্গ সঙ্গত কারণেই বাংলাদেশে আমাদের সহকর্মীরা তুলেছিলেন যে সার্কের রিভাইভালের ব্যাপারে। তার কারণ এটা তারেক রহমানের সরকার শুধু নয়, মোহাম্মদ ইউনূসের অন্যতম এজেন্ডা ছিল। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন। এখন প্রত্যেক দেশ তার নিজের এজেন্ডা অনুযায়ী এগোবে। শেখ হাসিনা প্রসঙ্গ যদি একটু ফিরে যায়, তাহলে কি আমরা ধরে নিতে পারি, আপনি যেহেতু বলছেন ভারতের সব দলের ঐকমত্যের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, কিন্তু মাঝখানে আবার এরকম একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে ভারত নাকি শেখ হাসিনাকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন কাতার চলে যাওয়ার জন্য, অথবা তারা বর্তমান বিএনপি সরকারের যে এক ধরনের চাওয়া কিংবা চাপ, সেই জায়গা থেকে ভারত সরকার বলে দিয়েছে যে এখানে থাকাটা ঠিক নয়, কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এগুলো কোনো ভিত্তি আছে কিনা? আমি আমি বাংলাদেশের মানে সাংবাদিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমি যা অবজার্ভ করি বাংলাদেশের সাংবাদিকতাতে, যে বাংলাদেশে একটা সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম প্রত্যেকের মধ্যে একটা গভীর সার্বভৌমত্ব এবং দেশপ্রেম জাতীয়তাবাদের চেতনা আছে। এটা খুব ভালো। কিন্তু আমি দেখেছি যে তারা ঘুরিয়ে ফিরিয়ে নানান ক্ষেত্রে ভারতকে টেনে এনে তাদের নিজের দেশের মধ্যে রাজনীতিটাকে ভারতকে তারাই টেনে আনে। যেমন তারেক রহমান সম্পর্কে আলোচনা আছে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পেছনে ভারতের একটা বিরাট বড় গ্রিন সিগন্যালের বিষয় ছিল। আমি জানি না, আমি কিন্তু এটা জানি না, আমি বলছি, আমার এটা জানা নেই। আমি জানা থাকলে আমি বলতাম। শেখ হাসিনার বিষয়টিও আমি খোঁজ নিয়েছি, আমি একটা ভিডিও করেছি এবং এটার জন্য আমি অনেকদিন সময় নিয়েছিলাম। যেহেতু আমি কলকাতায় থাকি, এই বিষয়গুলো দিল্লিতে হয়, তো আমি অনেকভাবে খোঁজ খবর করেছি। যারা এই করিডোর অফ পাওয়ারে যে সাংবাদিক বন্ধুদের এবং কিছু অফিসার, আমি খোঁজ খবর নিয়ে আমি যেটা আমার মতো করে নিশ্চিত হয়েছি, এমন কোনো ভারত সরকার বলেনি শেখ হাসিনাকে। প্রথমত কাতারের আমির খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতেই পারেন, তার লন্ডনে তিনি যখন গিয়েছিলেন। সেটা রাষ্ট্রীয় স্তরে একটা সম্পর্ক থাকতে পারে। হাসিনার সঙ্গে আরব দুনিয়ার কখনোই খুব বিরাট খাতিরের সম্পর্ক ছিল বলে আমার পর্যবেক্ষণ তা বলে না, 1 নম্বর। 2 হচ্ছে ভারত বললেই কাতার তাকে গ্রহণ করবে, এটাও আমার কাছে খুব মনে হয়নি। আর আরো একটা কথা ওখানে বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ বা কিছু। আমার মনে হয় যে আওয়ামী লীগ তার বিভিন্ন সময় তার অনেক বিচ্যুতি ব্যত্যয় ঘটেছে, ঠিক কথা, কিন্তু পলিটিক্যালি আওয়ামী লীগ যে ফোর্স, সেই ফোর্সের ইয়েতে শেখ হাসিনা যেভাবে অবস্থান করছেন, ভারত বোধহয় এটা জানে যে মাইনাস হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেটা কিন্তু ভারত চাইবে বলে আমার মনে হয় না। আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার হিসেবে ভারত সরকারকে যেভাবে বুঝি, আমি সেইটা আপনাকে বলছি, এরকম চাইবে বলে আমার মনে হয় না। তার কারণ ভারত সরকারের পরিচালক বর্গরাও তো রাজনীতিবিদ এবং কূটনীতির লোকেরা আছে, প্রশাসক বর্গ আছেন। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সমাজে রাষ্ট্রীয় জীবনে আওয়ামী লীগের অবদানটা ভারত সরকারও বোঝে, আওয়ামী লীগ যতটা বোঝে ভারত সরকারও বোঝে। সেই দলটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাতে আখেরে ভারতের লাভ নেই, লোকসান আছে। তার কারণ একটা সেকুলার ফোর্স আমার পাশের রাষ্ট্রে থাকবে, এবং যে ফোর্সের সঙ্গে একটা রাষ্ট্রের জন্মসূত্রে আমাদের দেশের সম্পর্ক তৈরি হয়েছে, সেইটা চট করে ভারত সরকার এই ভুলটি করবে বলে আমার মনে হয় না। ফলে আমি জানি না যে এরকম কেউ, এখন দেখুন ভারত একটা বিরাট বড় রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক দেশ। না, আমি একটা প্রশ্ন বিজেপির করছি, এটা তো আপনার নিজস্ব সমীকরণ থেকে আপনি বলছেন, সমীকরণ থেকে মিলিয়ে আপনি বলছেন যে ভারত হয়তো কি করতে পারে কিংবা কি না, করতে না পারে। এক্স্যাক্টলি তাই। কিন্তু আমি আপনার আমি যে আপনার সোর্স কি বলে, আপনার মানে না, সরকারের মধ্যে? আমি যা খোঁজ খবর নিয়েছি তাতে এরকম কিছু হয়নি, আচ্ছা, এরকম আচ্ছা। কোনো হয়নি। মানে এবং কেন হয়নি আমি সেই ব্যাখ্যাটাই আপনাকে করলাম, যে আমি এরকম কোনো কিছু কখনো শুনিনি। আমি দিল্লিতে ওকে। আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলেছি, প্রাক্তন এবং বর্তমান আমলাদের সঙ্গে কথা বলেছি, কোনো জায়গা থেকে এটার সপক্ষে আমি কিছু পাইনি। এখন ভারত একটা বড় দেশ, অনেক রকম মত এখানে আছে, প্রচুর ইন্ডিভিজুয়াল আছে, এবং এই ইন্ডিভিজুয়ালদের নানা রকম মত থাকতে পারে। কিন্তু আপনি যদি ভারত রাষ্ট্র এবং ভারত সরকারের দৃষ্টিভঙ্গির কথা বলেন, তাহলে আমার মনে হয় যে এটার আমি এটাকে খুব বেশি মনে করছি না। এই আমার